সমগ্র বিশ্বে এই কালী মাত্র একটিই আছে। প্রায় কয়েক হাজার বছরের পুরনো রহস্যময় ঐতিহাসিক বীরভূমের এই অকালীপুরের গুচ্ছকালী মাতা। রাজাভাই আমাদের একটু একটু করে গল্পগুলো বলছিলেন। আমাদের আসার কথা ছিল না, হঠাৎ করেই তারাপীঠে এসেছি। আজকের দিনটা একদম ফাঁকা বসেছিলাম বলতে গতকাল এসেছি, গতকাল পুজো দিয়েছি, আজ সকালে মায়ের দর্শন করে পুজো হয়েছে, তারপর আবার সন্ধ্যায় পুজো দেবো। তো এই সকালের টাইমটা একটু ফ্রি ছিলাম। তো আমাদেরকে যে রামপুরহাট থেকে নিয়ে যাওয়া বা এই কাছাকাছি জায়গাগুলো ঘুরিয়ে দেখায়, বা আমি চলে যাই বেশ কিছু নির্জন গ্রামে যেখানে আমার বেশ ভালো লাগে, তো সেখানে নিয়ে যায় আমাদের সারথি রাজা। তো রাজাকে বলা হলো যে আজ কোথায় নিয়ে যাবে। রাজা বললো চলুন তাহলে নলাটেশ্বরী যায়, নলহাটি শুনে তো সাহেবের মন মানে একেবারে সে বাচ্চাদের মতো হয়ে গেল, কারণ কাছাকাছি ওর মামা বাড়ি। তো মামা বাড়ির জায়গায় যাবে, ওখানে যদিও এখন কোনো যোগাযোগ নেই, যোগসূত্র নেই সেই, কিন্তু ভেতর শেকড়টা তো আছে, যার জন্য মনের উপর তো সেই প্রভাবটা পড়ে। ও ভীষণ খুশি, খুব সুন্দর পুজো টুজো দেওয়া হলো, বেশ ছবি টবি হলো। ঠিক অটোতে চেপেছি, তখন রাজাভাই বলল চলুন আরেকটা জায়গা যাবেন, হাতে এখন সময় আছে। আমি বললাম কোথায়? যে এমন একটা জায়গা নিয়ে যাব যেখানটা আপনি আগে যাননি, আমি শিওর। বলুন না কোথায়? বলছি চলুন যেতে যেতে বলি। তো আজ আমি যে কথাগুলো বলছি বা যেগুলো শুনলাম সেগুলো সবই রাজা ভাইয়ের মুখে শোনা। মানে আমি অভিভূত এবং আমি ভীষণভাবে গর্বিত এই পশ্চিমবঙ্গে আমার জন্ম। আজ আমি এসেছি বীরভূমের এই অকালীপুরে। তো রাজা ভাইয়ের কাছে যখন শুনছি এই বিগ্রহের কথা বা সমগ্র বিশ্বে এই কালী মাত্র একটি, তখন না গায়ে কাঁটা দিচ্ছে। প্রায় কয়েক হাজার বছরের পুরনো এই রহস্যময় গুচ্ছকালী মা। এই মূর্তিটি প্রতিষ্ঠার সাথে জড়িয়ে আছে মহারাজা নন্দকুমারের নাম। তিনি নিজে হাতে এই যে নদী, ব্রাহ্মণী নদীর তীরে এই অকালীপুর গ্রামে মাকে প্রতিষ্ঠা করেছিলেন রাজা নন্দকুমার। অনেকেই শুনে থাকবেন তিনি হলেন প্রথম ভারতীয় ব্যক্তি যার বিচারে 1775 খ্রিস্টাব্দে ফাঁসি হয়েছিল। যদিও এর পিছনে ছিল ওয়ারেন হেস্টিংসের চক্রান্ত। এত সুন্দর করে রাজাভাই কথাগুলো বলছেন, আর আমি আর সাহেব পিছনে বসে আছি। মাঝে মাঝে সেই গ্রামের রাস্তা, গরু, গাছ, সর্ষে ক্ষেত, পাকা ধান, ওহো কি ভালো লাগছে। তার মধ্যে থেকে এই ছোট্ট ছোট্ট গল্পের মতো করে মায়ের কথা রাজাভাই শোনাচ্ছেন। মা গুহ্যকালীর রূপ একদমই অদ্ভুত। রাজাভাই বললেন যে আপনারা নামুন, গিয়ে ওখানে একটু পুজোর ডালা কিনুন, কিনে সোজা ভেতরে চলে যান। সেদিন পৌষ মাসের অমাবস্যা। সবটাই মায়ের ইচ্ছায় হচ্ছে। মানে আমি কিছুই ইচ্ছে করে করছি না, যেন ঘটে যাচ্ছে। ঠিক মন্দিরের ভেতরে ঢুকলাম, তখন দেখছি পুরোহিত মশাইয়ের সেই উদাত্ত কণ্ঠে মন্ত্র উচ্চারণ, কি ভালো লাগছে। আর আশেপাশে কিছু মহিলা যারা পুজো দিতে এসেছেন তারা বসে আছেন। অন্যান্য জায়গায় দেখেছি যে ভেতরে যদি ভিড় থাকে বাইরের থেকে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু কেন জানি না আমাকে আস্তে আস্তে করে সবাই পথ ছেড়ে দিলেন। দুপাশে মহিলাদের সারি বসে রইলেন, মাঝখান দিয়ে আমি চলে গেলাম আমার ডালাটা নিয়ে। তারপর ওখানে আমাকে বসতে বললেন, আমি বসে পড়লাম। আমি দেখছি মায়ের মূর্তি, কি অদ্ভুত। মা গুহ্যকালী এখানে বসে আছেন সাপ মা নাগের উপর। সমগ্র বিশ্বে মা কালীর এরকম একটি রূপ আমরা আর কোথাও দেখতে পাই না।
এছাড়াও মায়ের মুকুটে দেখতে পাচ্ছি 1000 সাপের ফনা, এবং মায়ের সর্ব অঙ্গে আছে সাপ, কুণ্ডলি পাকিয়ে যেখানে মা বসে আছেন। কি অদ্ভুত! এই গুহ্যকালী মন্দিরের আশেপাশে কোনো ভৈরব বা শিবের মন্দির আপনারা দেখতে পাবেন না। কখনো যদি আসেন লক্ষ্য করবেন, আমি তো পেলাম না, শিব নেই। মা গুহ্যকালীর এখানে প্রতিষ্ঠা হওয়ার পেছনে আছে একটা বিরাট ইতিহাস। আমি চেষ্টা করছি সেই যতটুকু শুনেছি, জেনেছি, একটু গুগল সার্চ করেছি, তারপর আপনাদের বলছি। মায়ের এই বিগ্রহটি কয়েক হাজার বছরের পুরনো এবং মগধরাজ জরাসন্ধের সময়কার বলে মনে করা হচ্ছে। ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার সর্বপ্রথম এই বিগ্রহটিকে খুঁজে পান, যা তিনি কাশীর রাজা চৈত সিং ওনার হাতে তুলে দেন। রাজা চৈত সিং দুর্লভ এই মূর্তিটিকে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা শুরু করেন। সেই সময়ে গভর্নর জেনারেল লর্ড হেস্টিংসের কাছে খবর চলে যায় যে রাজা চৈত সিংয়ের কাছে দুর্লভ এই কোষ্ঠী পাথরের মূর্তিটি আছে, যার দাম কয়েক লক্ষ টাকা। ভাবুন তো, তখনকার দিনে। এই কথা শোনা মাত্র হেস্টিংস পরিকল্পনা শুরু করে দেন। এই মূর্তিটিকে চুরি করে লন্ডনে পাচার করে দিতে হবে। কিন্তু রাজা চৈত সিং হেস্টিংসের এই পরিকল্পনা কোনোভাবে জেনে যান এবং ভাবতে থাকেন কিভাবে মায়ের এই বিগ্রহটিকে বিদেশে পাচার হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। সেই সূত্রেই তিনি কোনো এক নির্জন জায়গায় গঙ্গা বক্ষে মায়ের বিগ্রহটিকে লুকিয়ে রাখেন। এরপর শুরু হয় দ্বিতীয় অংশ। সেই সময় নদিয়া, বর্ধমান ও হুগলির দেওয়ান রাজা নন্দকুমার একটি স্বপ্নাদেশ পান। সবই শোনা কথা আমার, এবং কিছুটা তথ্য উইকিপিডিয়া থেকে পেয়েছি। মানে উল্লেখযোগ্য বলবো রাজা ভাইয়ের কথা। রাজা ভাইয়ের মতো করে যখন বলছেন, আমি অভিভূত। কি ভালো যে লাগছে। তো যাই হোক, নন্দকুমার স্বপ্নাদেশ পান। তিনি ছিলেন মা কালীর বড় ভক্ত ও সাধক বা উপাসক। স্বপ্নাদেশ পাওয়ার পরে সেই দিনই তিনি কাশীর রাজার কাছে ছুটে যান এবং সমস্ত কিছু খুলে বলেন। কাশীরাজ তার কথায় আশ্বস্ত হন এবং মায়ের মূর্তিটিকে নিয়ে নৌকা যোগে নিজ গ্রাম ভদ্রপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু তিনি শেষ পর্যন্ত ভদ্রপুর পর্যন্ত পৌঁছাতে পারেননি। নৌকা ব্রাহ্মণী নদী হয়ে যাওয়ার পথে আকালিপুর গ্রামের কাছে এসে থেমে যায়। যে নদীটি আপনাদেরকে দেখালাম আমার সাধারণ মোবাইলে রেকর্ড করা, সেই ব্রাহ্মণী নদী। আর সামনে অগ্রসর হচ্ছিল না কিছুতেই ওই নৌকাটি। তাই তিনি ওই গ্রামে ব্রাহ্মণী নদীর তীরে একটি বেদির উপরে মাকে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি মন্দির নির্মাণ করে দেন, যা আজকে আমরা দেখতে পাই। মায়ের মন্দির থেকে কিছু দূরেই ওই প্রাচীন বেদিটি এখনও আছে। আমি যেতে পারলাম না, আমাদের একটু অন্ধকার নেমে এলো, এবং কথিত আছে যে সন্ধ্যের পর এখানে মানে এক প্রকার জনমানবহীন হয়ে যায় এলাকাটি। সন্ধ্যের পর এখানে সচরাচর কোনো মানুষ দেখতে পাওয়া যায় না। আমরাও বেরিয়ে এলাম আর কি। এই গুহ্যকালী মন্দিরের সাথে সাথে রাজা নন্দকুমারের নামও অমর হয়ে আছে, যার আদি বাসভূমি ছিল আকালিপুরের পাশের গ্রাম ভদ্রপুরে। মা গুহ্যকালীর মন্দির ও মূর্তির সাথে সাথে রন্ধে রন্ধে জড়িয়ে আছে অনেক অলৌকিক কাহিনী ও ঘটনা। সেরকমই একটি ঘটনা মায়ের মূর্তিটিকে নিয়েও হয়েছে, মায়ের বেদিটিকে নিয়েও হয়েছে। মায়ের মূর্তিটিকে বেদি থেকে মন্দিরে প্রতিষ্ঠার দিন যেমন 108খানা বলি দেওয়া হয়েছিল বলে
শোনা যায়। এখনও ওখানে এক ভদ্রলোক এত সুন্দর মায়ের কথা বলছিলেন সেদিন, আমার রেকর্ড করা হয়নি তাড়াতাড়িতে, যে আমার কানে ভেসে এলো যে কথাটা, সেটা হলো 108খানা বলি দেওয়া হয়েছিল যেদিন ওই বেদিটা থেকে মন্দিরে মাকে প্রতিষ্ঠা করা হয়। সেই 108টা বলির মধ্যে একটি নরবলি ছিল। মায়ের মন্দিরে প্রতিষ্ঠা উপলক্ষে গ্রামে এক বিরাট মেলা বসে। আপনারা দেখতে পাচ্ছেন, বা আমিও এখানে এসে দেখছি যে মেলাটি কিন্তু এখন হচ্ছে। হয় আগে হয়ে গেছে বা পরে, বেশ এখন জিলিপি টিলিপির গন্ধ আসছে, অনেক দোকান হয়েছে। স্কুলের স্পোর্টস হচ্ছে মাঠটাতে, মাঠে গাড়ি টাড়ি রাখতে দিচ্ছে না, বেশ ভালো লাগছে। এই মেলা থেকেই একটি বাচ্চাকে ধরে এনে এখানে বলি দেওয়া হয়। বাচ্চাটির মায়ের কাতর আবেদনে অলৌকিকভাবে বাচ্চা ছেলেটি আবার জীবিত অবস্থায় ওই ব্রাহ্মণী নদীর থেকে উঠে আসে। তারপর থেকে গ্রামের লোকেদের একদম বিশ্বাস হয় যে এই মা খুব জাগ্রত, এবং মায়ের কাছে ভক্তি ভরে যা কিছুই চাওয়া যায় না কেন তা পূরণ হয়। চায় অন্তরের শ্রদ্ধা। তারপর থেকে আজ পর্যন্ত খুবই নিষ্ঠার সাথে মায়ের পুজো চলে আসছে, এবং এই মা গুচ্ছকালী নামে পরিচিত। যে অদ্ভুত, অসাধারণ, অনন্য এই বিগ্রহটি একটু হলে স্থান পেয়ে যেত কোথায় বলুন তো? লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে। কিন্তু এত গুরুত্বপূর্ণ বিগ্রহটি আমাদের রাজ্যের একটি ছোট্ট গ্রামে বিরাজমান, তা সত্ত্বেও আমরা বাঙালিরা অনেকেই তার খোঁজ জানি না, কিছুটা রাখিও না। যার উত্তর আমার কাছে নেই যদিও, কারণ আমিও জানতাম না। কিন্তু অদ্ভুতভাবে এখন ইন্টারনেটের যুগে মায়ের মুখটা যখন দেখছি আমি সামনে থেকে, সাহেব পিছনে ঘন্টা বাজালো, আমি ভেতরে গেলাম, বসলাম, ঠাকুরমশাই পুজো করছেন, আমি মায়ের মুখের দিকে যখন চেয়ে আছি, অদ্ভুতভাবে মনে হলো এ তো আমার চেনা, আমি দেখেছি। অবশ্যই দেখেছি, নিশ্চয়ই দেখেছি। বিভিন্ন ইন্টারনেটে আমাদের কাছে আসে ছবিগুলো, কিন্তু জানতাম না এখানে। এবার আসি কেমন করে এলাম। আকালিপুর আসতে গেলে তেমন কিছুই না, বিভিন্নভাবে আসা যায়। কলকাতার দিক থেকে তো নলহাটি স্টেশন বা বাস স্ট্যান্ডে নেমে, তারপর বাস স্ট্যান্ড থেকে আকালিপুর গ্রাম, তারপর একটা টোটো ভাড়া বা যে কোনো গাড়িতে মন্দিরে আসা যায়। ট্রেনে আসতে চাইলে নলহাটি থেকে আজিমগঞ্জ লাইনের ট্রেন ধরতে হবে লোহাপুর স্টেশনে, তারপর স্টেশন থেকে টোটো ভাড়া করে আসতে হবে এই গ্রামে। আর যারা নর্থ বেঙ্গলের দিক থেকে আসবেন তারা NH-34 ধরে নেমে পড়ুন মোর গ্রামে। আর মোর গ্রামের নাম শুনলেই সাহেব কেমন কেমন হয়ে যায়, সাগর দিঘির কথা মনে পড়ে। যাই হোক, আমাদেরকে তো রাজাবাবু অসাধারণভাবে ঘোরালেন, মায়ের দর্শন করালেন। মায়ের মুখের দিকে শুধু চেয়ে রইলাম, কি বললাম জানি না, শুধু মনে হলো তুমি ডেকেছিলে তাই হয়তো আসতে পারলাম, নইলে সবই অধরা। গুহ্যখালী দর্শনের কথা ভুলব না, ভুলব না আমাদের রাজা ভাইয়ের কথা। আজ তবে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো গল্পে।